প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা আয়নিক বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা অনেক কয়টা আয়নিক বন্ধনের উদাহরণ নিয়েও বিস্তারিত আলোচনা করে এসেছি। আজকের ভিডিও ক্লাসে আমরা সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তোমরা ইতিপূর্বেই কিন্তু জেনেছো যে একটা ধাতব পরমাণু এবং একটা অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু কি করে, তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করার মাধ্যমে তারা ক্যাটায়ন এবং অ্যানায়নটা সৃষ্টি করে এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নের তৈরির মাধ্যমেই কিন্তু আমাদের আয়নিক বন্ধনটা সৃষ্টি হয়। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ভাইয়া আমাদের আয়নিক বন্ধনে তো ধাতু এবং অধাতু ছিল, এরকম যদি আমি দুটি অধাতু পরমাণুর মধ্যে বা অধাতব পরমাণুর মধ্যে এরকম রাসায়নিক বন্ধন বা সংযোগ ঘটাতে চাই, সেটা কি সম্ভব বা সেটা কিভাবে ঘটবে? অধাতুর বেলায় পরমাণুর শেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা সেটা ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভেতরে বন্ধন তৈরি করাটা কঠিন বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে দুইটি অধাতব পরমাণু বন্ধন গঠন করে। যেমন দুটি ফ্লোরিন কি আমরা জানি অধাতু, কারণ এটা গ্রুপ 17 এর মৌল অর্থাৎ হ্যালোজেন। দুটি ফ্লোরিন পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়ে ফ্লোরিন অণুতে পরিণত হয়। এখন আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 9। তার মানে এর দুটি কক্ষপথে 9টি ইলেকট্রন রয়েছে। সেটা কিভাবে সজ্জিত আছে? 1s2, 2s2 এবং 2p7। তার মানে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে মোট, আচ্ছা এখানে আমরা একটু কারেকশন করে নিই, এখানে একটা জিনিস ভুল এসেছে, সেটা হচ্ছে 2p5। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন রয়েছে কতটি? মোট 7টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ ফ্লোরিনের যেই আমরা শেল ডায়াগ্রামটা সেটা যদি একটু লক্ষ্য করি, এই কেন্দ্রে রয়েছে তার নিউক্লিয়াস, তার প্রথম শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন এবং তার শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে কয়টি? 7টি ইলেকট্রন রয়েছে। এখন এই ফ্লোরিন খুব সহজেই সোডিয়ামের সাথে আয়নিক বন্ধন করতে পারতো। আমরা গত ভিডিও ক্লাসে সোডিয়াম ক্লোরাইড দেখে এসেছি, একইভাবে সোডিয়াম ফ্লোরাইডও সম্ভব। কিন্তু আরেকটি ফ্লোরিনের সাথে সে কিভাবে যুক্ত হয়ে ফ্লোরিন অণুতে পরিণত হবে, এটাও দেখতে পাচ্ছি যে একটা কি ফ্লোরিন পরমাণু। যেহেতু এই ফ্লোরিনেরও শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, এরও শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, কেউ কি ইলেকট্রন ত্যাগ করার অবস্থায় নেই, তাহলে কি তাদের মধ্যে বন্ধন হবে না? হ্যাঁ, তাদের মধ্যেও বন্ধন হবে, কিন্তু সেটা হবে কি ধরনের বন্ধন? সেটা হবে সমযোজী বন্ধন। কিভাবে ঘটে একটু দেখো। এই যে এইভাবে তাদের সমযোজী বন্ধনটা ঘটে। এবার এই অ্যানিমেশনটা আবার আমরা আরেকবার লক্ষ্য করব। তাহলে দেখো যে এখানে ফ্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে 7টি করে ইলেকট্রন থাকায় কি করবে না, কেউই ইলেকট্রন দান করতে চাইবে না, উল্টো গ্রহণ করতে চাইবে। কিন্তু এখানে তো ইলেকট্রন দেওয়ার মতন কেউ নেই, কোনো দাতা পরমাণু নেই। তার মানে দুটি ক্লোরিন কি করবে? পরস্পরের কাছাকাছি আসবে। কাছাকাছি আসলে প্রত্যেকটি পরমাণু সর্বশেষ শক্তি স্তরে মোট 7টি ইলেকট্রনের মধ্যে এই যে একটি ইলেকট্রন অপরটির এই একটি ইলেকট্রনের সাথে এসে শেয়ারিং করবে, কারণ এরও অষ্টক কোনোভাবে পূর্ণ হচ্ছে না, এরও পূরণ হচ্ছে না। তখন এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা এরা পরস্পরের মাধ্যমে শেয়ারিং করবে। এই ইলেকট্রন ভাগাভাগি এবং শেয়ারিং এর ফলে কি ঘটনা ঘটে একটু খেয়াল করে দেখো। এই ফ্লোরিন পরমাণুটাতেও এখন মনে হচ্ছে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন, মানে এর অষ্টক পূরণ হয়ে গেছে। আবার এই ফ্লোরিন পরমাণুতেও তার শেষ কক্ষপথে অষ্টক পূরণ হয়ে গেছে। কিভাবে এটা ঘটলো? এই ফ্লোরিনের একটা ইলেকট্রন ওই ফ্লোরিনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করলো। তার মানে এই ফ্লোরিনের 7টা ইলেকট্রন তো ছিলই, পাশাপাশি সে বাম পাশের ফ্লোরিনটার একটা ইলেকট্রনকে পেল বন্ধনে আবদ্ধ হতে। আবার বাম পাশের ফ্লোরিনটার 7টা ইলেকট্রন ছিল, সে আরেকটা ইলেকট্রন ডান পাশের ফ্লোরিনটা থেকে পেল। এখন এইখানে কোনো ফ্লোরিনই তার একটা ইলেকট্রন অপরকে একেবারে দান করে দিচ্ছে না, কিন্তু বরং তারা শেয়ার করছে একজন আরেকজনের সাথে। এতে করে তাদের ইলেকট্রনে কি ঘাটতি হয়েছে? তাদের পূর্বের ইলেকট্রনে কোনো ঘাটতি হয়নি, বরং তারা আরেকটা করে ইলেকট্রনের সাহায্য পেয়ে দুইজনেরই শেষ কক্ষপথে অষ্টকটা পূর্ণ হয়ে গেছে। এবং এই অষ্টক পূর্ণ হওয়ার ফলে তাদের কি নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাসটা অর্জিত হলো এবং এর ফলস্বরূপ দুটি ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াস গুলো একে অপরের কাছ থেকে দূরেও সরে যেতে পারবে না। তার মানে এরা কি এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই বন্ধনটাকে আমরা কি বলছি? সমযোজী বন্ধন বলছি। তাহলে পুরো ঘটনাটাকে তুমি এভাবে দেখাতে পারো যে এটা একটা ফ্লোরিন পরমাণু, এটা একটা ফ্লোরিন পরমাণু, তাদেরকে যোগ চিহ্ন দিয়ে দেখাবে
যেহেতু তারা দুইজনে অধাতব পরমাণু, তারা কি করবে? সমযোজী বন্ধন করবে। কিভাবে শেয়ারিংটা ঘটে? এইভাবে, খেয়াল করে দেখো। এবার আমরা চলে যাব যে সমযোজী বন্ধনের সংজ্ঞাটা কিরকম আসলে। তাহলে ফ্লোরিন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন পরমাণু তারা বন্ধনে আবদ্ধ হচ্ছে। এটা কিন্তু সমযোজী বন্ধনের রেখা, ঠিক আছে? আর এটাকে তুমি F2 বলতে পারো, কারণ আমরা জানি যে Cl2, F2, O2, N2 এইভাবে বন্ধনগুলো করে তারা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রনকে, এক বা একাধিক, একটি ইলেকট্রনকে বলা হচ্ছে এখানে, আবার ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে এক বা একাধিক হতে পারে, ইলেকট্রনকে সরবরাহ করে একজোড়া ইলেকট্রন তৈরি করে এবং এরপরে এই একজোড়া ইলেকট্রনকে, এই জোটটাকে বোঝানো হচ্ছে, এই একজোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি করছে তাকে আমরা সমযোজী বন্ধন বলছি, তাই তো? তার মানে তুমি খেয়াল করো যে দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় তাদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন তারা সরবরাহ করে জোড়া ইলেকট্রন তৈরি করছে, করে তারা এইভাবে শেয়ারিং এর মাধ্যমে তাদের সমযোজী বন্ধনটা ঘটাচ্ছে। আর এই সমযোজী বন্ধন যে যৌগে থাকে তাকে সমযোজী যৌগ বলা হয়। প্রতিটি সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে। তুমি খেয়াল করো, এই ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন, আবার এই ফ্লোরিন থেকে আরেকটা ইলেকট্রন, তার মানে দুটি ইলেকট্রন অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আর সমযোজী বন্ধনকে একটি রেখায়, যে এই হাইফেনটা দেখানো হয়েছে এখানে, যে ফ্লোরিন এই ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে এবং ইলেকট্রন সমূহকে ডট চিহ্ন বা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফ্লোরিন অণুতে দুটি ফ্লোরিন পরমাণু বিদ্যমান, তার সংকেতটা কি? তার সংকেতটা হচ্ছে F2। অনেক অধাতু অণু, এরকম অনেক অধাতুই কিন্তু অণু আকারে থাকে, যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন, সালফার SH, খেয়াল করে দেখো, ফসফরাস P4, ব্রোমিন Br2, আয়োডিন I2, এরা সবাই কি? এছাড়াও বাকি থাকলো ক্লোরিন Cl2 ইত্যাদি, যেই অণুগুলো বা যৌগগুলো, এরা কি সবাই এরকম সমযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়। শুধুমাত্র আমরা যে ফ্লোরিনকে দেখলাম তা নয়, বরং এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, ব্রোমিন, আয়োডিন সবাই এরা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এবার চলো আমি তোমাদের বইয়ের কিছু উদাহরণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যেমন হাইড্রোজেন H2, এই অণুটাতে কিভাবে সমযোজী বন্ধন ঘটে, কিংবা অক্সিজেনে কিভাবে ঘটে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধনের পূর্বে আমাদের জানতে হবে তার ইলেকট্রন বিন্যাসটা কিরকম। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন কি করবে? উভয় পরমাণুই একটা করে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তার মানে এরকম ঘটনাটা, অর্থাৎ এখানে একটা আমরা সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি, এই ডটগুলোকে ইলেকট্রন বোঝানো হচ্ছে, আর যখন সমযোজী বন্ধন করে ফেললো তখন কি করবে? এভাবে দুইটা ইলেকট্রন যুক্ত হবে পরস্পরের সাথে। তাহলে দেখো, দুটি হাইড্রোজেন পরমাণু, আর হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন, এখানেও একটি, এখানেও একটি ইলেকট্রন। এখন এখানে কোনো দাতা গ্রুপ নেই, তাহলে কি ঘটনা ঘটবে? এই যে দেখো, এইভাবে হাইড্রোজেন অণুটা গঠিত হচ্ছে। তাহলে পুরো চিত্রটাকে তুমি এভাবে দেখাবে যে এটা একটা হাইড্রোজেন পরমাণু ছিল, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু, মাঝে যোগ চিহ্ন, তারপরে তারা কি করলো? এই একটা ইলেকট্রন আর এই পরমাণুর আরেকটা ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করলো। এতে করে দেখো, এই হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন, আবার এই হাইড্রোজেন পরমাণুটার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন। তার মানে দুইজনেই তাদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে। এবার আমরা অক্সিজেন অণুতে দেখি সমযোজী বন্ধনটা কিভাবে ঘটে। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2, 2s2, 2p4। এখানে আমরা একটু ঠিক করে নেই, এটা হচ্ছে একটু টাইপিং এ ভুল এসেছে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস, তাহলে অক্সিজেনের এখানে দুটি ইলেকট্রন রয়েছে, আর এখানে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন পরমাণু দেখতে এরকম হয়, প্রথম শক্তি স্তরে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি ইলেকট্রন। দুটি অক্সিজেন পরমাণু এবার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ অক্সিজেন অণু গঠিত করবে, O2 সৃষ্টি করবে। কিভাবে? এই যে লক্ষ্য করো, এখানে আমার সমযোজী বন্ধনটা ঘটলো। তাহলে পুরোটাকে তুমি এভাবে লিখবে যে অক্সিজেন পরমাণু দুটি, মাঝে একটা যোগ চিহ্ন দিতে পারো, আমি যোগ চিহ্নটা একটু পরে দিচ্ছি কারণ এখানে একটু তীর দিয়ে দেখাবো। তাহলে দেখো, এই যে এর শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, এর শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, তাই তো? তার মানে এই অক্সিজেন পরমাণুও চায় তার অষ্টক পূর্ণ হোক, সেও চাবে তার অষ্টক পূর্ণ হোক। কিভাবে অষ্টকটা পূরণ হলো? এই যে খেয়াল করো,
তাহলে এখানে তুমি যদি এবার গণনা করো, এখানে 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তার মানে এই অক্সিজেনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন, মানে অষ্টক পূরণ হয়েছে তার, তাই তো। আবার এরপরে দেখো ডান পাশের অক্সিজেন পরমাণুটাতেও এর ক্ষেত্রেও দেখো 2টি 4টি 6টি 8টি, তার মানে এরও অষ্টকটা পূরণ হয়ে গেছে। এখানে এটা দেখতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো একটু সাবলীল ভাবে দেখানো গেছে, কারণ কি একটা একটা শেয়ার হয়েছে, এখানে ডাবল শেয়ারিং তো আসলে, সেজন্য এটা এভাবে দেখাবে তোমরা, এমনকি তোমরা বইয়েও দেখতে পাবে যে এভাবে দেখানো হচ্ছে। এতে করে অক্সিজেনের 2টি অক্সিজেন পরমাণুরই শেষ কক্ষপথে অষ্টকটা পূরণ হয়ে গেল এবং তারা তাদের নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন তার মতন ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে ফেললো। এটাকে যদি তুমি এরকম হাইড্রোজেনের মতন বিক্রিয়া আকারে দেখাতে চাও তাহলে দেখো, আচ্ছা এই যে একটা অক্সিজেন আরেকটা অক্সিজেন, 2টি অক্সিজেন পরমাণু তারা যুক্ত হয়ে কি করলো, সমযোজী বন্ধন। ভাইয়া এখানে 2টো রেখা কেন? হাইড্রোজেনের ওখানে একটা রেখা হতো, যদি আমি হাইড্রোজেনটা দেখাতাম যে এখানে তখন তারা বানাতো H2 এরকম। কিন্তু এখানে খেয়াল করো যে অক্সিজেনের মাঝে 2টি দাগ। কেন 2টা দাগ? এখানে একটা 2টা ইলেকট্রন এসে একটা সমযোজী বন্ধন ছিল, কিন্তু এইখানে কি একটা সমযোজী বন্ধন? খেয়াল করে দেখো তো, এখানে কিন্তু সমযোজী বন্ধন সংখ্যা 2টি, কারণ একটু আগেই তুমি জেনে এসেছো যে একটা সমযোজী বন্ধন করতে 2টি পরমাণু থেকে একটি 2টি ইলেকট্রন লাগে, তাই তো। এখানে এই পরমাণু থেকে 2টি ইলেকট্রন গেছে, আবার এটা থেকে 2টি গেছে, তার মানে কি 4টা ইলেকট্রন এখানে শেয়ারিং ঘটেছে। তার মানে সমযোজী বন্ধনের সংখ্যা কত? সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে এখানে 2। এই জন্য এখানে ডাবল দাগ দেওয়া হয়েছে। যেমন তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাবে সমযোজী বন্ধন সংখ্যা হবে 3টি, তো সেটা আমি এখন আর দেখাচ্ছি না, তখন সেটাকে ট্রিপল বন্ড দিয়ে দেখানো হবে আর কি। এটাকে আমরা বলি ডাবল বন্ড বা দ্বিবন্ধন, এটাকে বলা হয় সিঙ্গেল বন্ড বা একক বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পানির অণু গঠন করতে চাই। এতক্ষণ আমরা কি একই যে অধাতব পরমাণু তাদের দ্বারা, অথবা বলতে পারো যে মৌলিক অণুসমূহের সমযোজী বন্ধন দেখলাম, যেমন 2টি ফ্লোরিন যুক্ত হয়ে কি F2 বানালো, বা 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2, কিংবা 2টি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 বানালো। এবার মৌলিক অণু ছাড়াও একাধিক ভিন্ন অধাতব যে পরমাণু তাদের দ্বারাও গঠিত যৌগিক অণুতেও আমরা সমযোজী বন্ধন দেখতে পাবো। যেমন পানির অণুতেই খেয়াল করো, তুমি এখানে সংকেত দেখে বুঝতে পারছো এখানে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে, কিন্তু এদের সমযোজী বন্ধনটা আসলে কিভাবে ঘটে এটা দেখতে গেলে তোমাকে একটু আগের মতন করে ডায়াগ্রামগুলো স্টাডি করতে হবে। এখানে দেখো 2টি হাইড্রোজেন দেখানো হচ্ছে, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। আমরা তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন দেখে সিদ্ধান্ত নিয়েছি বা বুঝতে পারবো যে এটা হাইড্রোজেন পরমাণু। অক্সিজেন পরমাণু কয়টা লাগবে? একটা। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। এরপরে তারা যখন এই যে দেখো কিভাবে বন্ধনে আবদ্ধ হয়ে গেল, যারা মিস করেছো আরেকবার অ্যানিমেশনটা আমি দেখাবো, যে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, আরো 2টি লাগবে, আর এখানে প্রতিটি হাইড্রোজেনের শেষ কক্ষপথে আরো একটি করে ইলেকট্রন লাগবে হিলিয়ামের মতন হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তাহলে এই একটা ইলেকট্রনের সাথে এই হাইড্রোজেন একটা ইলেকট্রনের শেয়ারিং হবে, আবার অক্সিজেনের এই ইলেকট্রনটার সাথে এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা শেয়ারিং হবে। শেয়ারিং এর মাধ্যমে তারা একটা সমযোজী বন্ধন সৃষ্টি করবে, এই যে লক্ষ্য করো এইভাবে। তাহলে আমাদের কেন্দ্রীয় মৌলটা হচ্ছে অক্সিজেন, তার এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, যার গাঠনিক সংকেতটা দেখতে এরকম। তার মানে কেন্দ্রে অক্সিজেন, এই পাশে একটা সমযোজী বন্ধন যেটাকে হাইফেন দিয়ে গাঠনিক সংকেতে দেখানো হচ্ছে, এই পাশে আরেকটা সমযোজী বন্ধন। তাহলে দেখো এবার অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু 8টা হয়ে গেছে, তার মানে অক্সিজেনের অষ্টক পূরণ হয়েছে। আবার হাইড্রোজেন 2টির ক্ষেত্রে লক্ষ্য করো, তাদেরও শেষ কক্ষপথে 2টি করে ইলেকট্রন চলে এসেছে, তার মানে তাদেরও কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়েছে। পুরো জিনিসটাকে তুমি এভাবে প্রদর্শন করবে। তাহলে একটু আগে হাইড্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন কিংবা অক্সিজেন অক্সিজেন সমযোজী বন্ধন দেখে আসলেও এবার তুমি দেখতে পাচ্ছ কি অক্সিজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন, এখানেও তাই অক্সিজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন। তাহলে এখানে আমরা 2টি সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিই যেগুলো তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে একটা NH3, এটা কার সংকেত? এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে CH4 মিথেন। এই 2টি যৌগের ঠিক এইরকম চিত্র ধরে ধরে তুমি সমযোজী বন্ধনটা দেখাবে এবং তুমি বুঝতে পারছো যে এখানে
একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, মানে 3টি সমযোজী বন্ধন দেখানো যাবে। এখানে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হবে, হয়ে একটা সমযোজী বন্ধন প্রদর্শন করবে, 4টা সমযোজী বন্ধন প্রদর্শন করবে। একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে, অক্সিজেন পরমাণু সমযোজী এবং আয়নিক উভয় প্রকার যৌগ গঠন করলেও সোডিয়াম পরমাণু কখনোই সমযোজী যৌগ গঠন করে না, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা তোমরা অবশ্যই জেনে রাখবে, এই ব্যাখ্যাটা তোমরা বইয়েও কিছুটা পাবে বা তোমরা নিজেরা চেষ্টা করবে। কারণ তুমি খেয়াল করে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে তুমি একটু আগে অক্সিজেন অণু দেখলে, সেখানে সমযোজী বন্ধন ছিল। পানিতে দেখলে কি অক্সিজেন সমযোজী বন্ধনে এই যে আবদ্ধ হচ্ছে, ইলেকট্রন শেয়ার করছে আরেকজনের সাথে। এর আগের ক্লাসে তুমি দেখে এসেছো সে কি ম্যাগনেসিয়ামের সাথে কিংবা ক্যালসিয়ামের সাথে যুক্ত হচ্ছে, আয়নিক বন্ধন করছে। তার মানে অক্সিজেন একই সাথে সমযোজী এবং আয়নিক যৌগ গঠন করছে। কিন্তু সোডিয়াম, তুমি কিন্তু এখন পর্যন্ত আমি যে উদাহরণগুলো দেখালাম কোনোটাতেই কি আমরা সমযোজী বন্ধনে সোডিয়ামকে পেয়েছি? পাইনি। কেন পাইনি? কেন সোডিয়াম সমযোজী যৌগ গঠন করে না, সবসময় শুধু আয়নিক যৌগ গঠন করে? এই জিনিসটার উত্তর তোমাদের কাছে জানতে চাইলাম। তাহলে চলো আমরা সমযোজী বন্ধনের শেষের কিছু জিনিস জেনে ফেলি। সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণু, যেমন নাইট্রোজেনের অণু, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি যে অণুগুলো বা অক্সিজেন অণু, এগুলোকে সমযোজী অণু বলা হয়। আর সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ অণু বলা হয়। যেমন এখানে দেখো, মিথেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের সাথে সাথে হাইড্রোজেনও রয়েছে, তাই তো? আর এখানে দেখো শুধু নাইট্রোজেন বা শুধু ক্লোরিন, শুধু ব্রোমিন, এগুলোকে শুধু সমযোজী অণু বলি আমরা, আর এগুলোকে বলি সমযোজী যৌগ অণু। কারণ কি এখানে একাধিক মৌলিক পদার্থের ব্যবহার রয়েছে। এখানেও খেয়াল করো, কার্বনের পাশাপাশি অক্সিজেন রয়েছে, এখানেও দেখো হাইড্রোজেনের পাশাপাশি কে রয়েছে? ক্লোরিন রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমযোজী অণুগুলোই স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন তুমি যদি কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এদেরকে দেখো, এরা সবাই কিন্তু সমযোজী। তাহলে সমযোজী অণু কি শুধুই গ্যাসীয় অবস্থা থাকে? না, কিছু কিছু সমযোজী অণু স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল অবস্থায়ও বিরাজ করে, যেমন পানি, তারপরে ইথানল। ইথানল হচ্ছে এক ধরনের অ্যালকোহল, যেটা তোমরা জৈব যৌগ বা জৈব রসায়ন অংশটাতে দেখবে। কঠিন অবস্থায়ও কিছু সমযোজী যৌগ থাকে বা সমযোজী অণু থাকে, যেমন ন্যাপথালিন। এদের সংকেতগুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করবে, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য, জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাপথালিনের পরে আমরা দেখতে পাচ্ছি সালফার, আয়োডিন ইত্যাদি, এরা কঠিন অবস্থায় বিরাজ করে। যেমন এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডকে গ্যাস হিসেবে দেখতে পাচ্ছি, এখানে ইথানল তরল, এখানে ন্যাপথালিন রয়েছে কঠিন অবস্থায়, আমরা ন্যাপথালিন বল বাসা বাড়িতে ব্যবহার করি। আয়োডিনকে আমরা কঠিন হিসেবে দেখতে পাচ্ছি। তার মানে সমযোজী অণু যে শুধুই গ্যাসীয় হবে এমন কোনো কথা নেই, গ্যাসীয়, তরল, কঠিন যে কোনো অবস্থাতেই সে থাকতে পারে। এখন দুটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। সমযোজী অণুগুলো পরস্পরের সাথে এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, তাই এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন হয়, ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটাও কম হয়। আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি যে যখন দুটি সমযোজী অণু বা একাধিক সমযোজী অণু পরস্পরের কাছাকাছি আসে, যেমন তুমি বলতে পারো যে ফ্লোরিন, এখানে একাধিক ফ্লোরিন অণু, তুমি ধরো এখানে একটা ফ্লোরিন অণু আছে, এখানে একটা ফ্লোরিন অণু আছে, এখানে একটা ফ্লোরিন অণু আছে, তো এরা যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, যেটাকে তুমি বলতে পারো আন্তঃআণবিক আকর্ষণ বল। কারণ এটা হচ্ছে একটা অণু, এটাও একটা অণু, এটা হচ্ছে একটা অণু, তো অণুসমূহের মধ্যবর্তী আকর্ষণ বলগুলোকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলা হয়। সেই আন্তঃআণবিক আকর্ষণ বলের একটা ক্যাটাগরি হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস আন্তঃআণবিক আকর্ষণ বল। একটু আগ পর্যন্ত তুমি যেই বন্ধনগুলো বা বন্ডগুলো দেখেছো সেগুলো খেয়াল করো, পরমাণুর সাথে পরমাণুর বন্ধন হচ্ছিল, কিন্তু এবার কি পরমাণুর সাথে পরমাণুর বন্ধন নয়, বরং অণুর সাথে অণুর বন্ধন। এবং তোমাকে বলা হচ্ছে যে দুটি সমযোজী অণু পরস্পরের নিকটবর্তী হলে এই ধরনের দুর্বল আকর্ষণ বলটা দেখা যায়, যেটাকে বলে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এবং এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কারণেই কি এদেরকে বিচ্ছিন্ন করতে শক্তির প্রয়োজনও কম হয় এবং এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটাও কি অনেক কম হয়। আবার গ্যাসীয় সমযোজী অণুর মধ্যে কিছু অণু যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া কিংবা
অক্সিজেন ইত্যাদিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে, যার কারণে এরা আবার একক অণু হিসেবে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। একটু আগে তুমি যেমন দেখলে একটা ফ্লোরিন অণুর পাশে আরেকটা ফ্লোরিন অণু, তো কার্বন ডাই অক্সাইডের এরকম একটা অণুর পাশে আরেকটা অণুকে তুমি খুব কমই দেখবে। তার মানে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা নেই বললেই চলে। তো এই ধরনের আকর্ষণ বলগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বা আমরা ইন্টারমিডিয়েটে আরো ডিটেলসে আরো বিস্তারিত আলোচনা করব। সেখানে একটা টপিক আলাদাভাবেই থাকে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তার বৈশিষ্ট্য, কেন ভ্যান ডার ওয়ালস বল সৃষ্টি হয়, কোন কোন পদার্থের উপরে কিভাবে প্রয়োগ করা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এছাড়া আরেকটা বন্ধন সম্পর্কে তুমি জানতে পারবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এদের মধ্যে পার্থক্যগুলো কি। এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এখন তোমরা ছোট ক্লাসে আছো, তোমরা শুধুমাত্র এখন বেসিক কেমিস্ট্রি গুলো মাত্র আয়ত্ত করতে শিখছো বা ধরতে শিখছো। ধীরে ধীরে আমরা আরো ডিটেলসে পড়াশোনা করবো এগুলো নিয়ে। আশা করি তোমরা আজকে সমযোজী বন্ধন আলোচনাটা বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে যে যৌগগুলো বাসায় আমি প্র্যাকটিস করতে বলেছি সেগুলো অবশ্যই ভাইয়া যেভাবে ডায়াগ্রাম দেখিয়েছি এরকম ডায়াগ্রাম দেখিয়ে পেন্সিল দিয়ে ডায়াগ্রাম এঁকে এঁকে তোমরা প্র্যাকটিস করবে, এবং তাদের ইলেকট্রন শেয়ারিংটা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখাবে, যাতে করে টিচারের বুঝতে কোনো কষ্ট না হয়। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আয়নিক এবং সমযোজী যে যৌগগুলো রয়েছে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।